শাশুড়ির কথা শুনে মিসেস ফেরদৌসি কেঁদে দেন। তিনি আক্ষেপের সুরে বলেন, মা, মা গো, আপনি আমার শাশুড়ি নন, আমার নিজের মায়ের সমান। এই এতিম মেয়েকে আপনি ভালোবেসেছিলেন বলেই বেঁচেছিলাম। মা গো, আমার ছেলেটা কোথায়? এবারও ফোন দেয়নি। যতবার ফোন দিয়েছি ততবার কেটে দিয়েছে। বাপের কারণে মায়ের সাথেও রেগে কথা বলছে না ছেলেটা। মা, তারে আপনি একটু বোঝান না। আমার কখনো তার খারাপ চাইনি। একসময় দুর্ঘটনায় আমরা ভয় পেয়ে গিয়েছিলাম। সেই ভয়ে আমরা চলে এসে থাকতেই লাগলাম ভিনদেশে। মা, আপনি ছেলেটার কাছে সত্য কথা এখন বলিয়েন না, না হলে আমার অপরাধী হয়ে যাব। খাদিজা বেগম দীর্ঘশ্বাস ফেললেন। তিনি নিজেও সে ঘটনার সাক্ষী, কিন্তু কোথাও এক খারাপ লাগা থেকেই যায়। সে ঘটনার রেশ ধরে আজ কত বছর তার ছেলে ভিনদেশে সংসার গুছিয়ে বসবাস করছে, অথচ নিজের মায়ের কিরূপ হাল তা জানারও আক্ষেপ করেনি। অতঃপর মনটাকে নরম করে তিনি বলেন, বাদ দাও বৌমা, ওসব চিন্তা বাদ দিয়ে তোমরা রেডি হয়ে নাও। যখন মন চায় তখন চলে এসো, কোনো বারণ নেই। রাখি এখন, ভালো থেকো। আপনিও সুস্থ থাকেন মা। ইনশাআল্লাহ আমরা শীঘ্রই আসছি। আল্লাহ হাফেজ। ইনশাআল্লাহ, আল্লাহ হাফেজ। মায়ের সাথে কথা বলবে ভেবে জনাব ইসমাইল নিজেকে সামলানোর চেষ্টা করছিল। এতক্ষণ যাবৎ মায়ের অভিমানে তার কথাগুলো শোনাচ্ছিল তিনি। কিছু বলার পূর্বেই বউ তার মায়ের কথা সমাপ্তি দেখে অসহায় মুখে বউয়ের দিকে তাকান তিনি। করুণ গলায় বলেন, বউ, কখনো কি মা আমাকে আর মাপ করবেন না? উনি তো জানেন যুবরাজ আমার কত না আদরের। ওই সময়কার মর্মান্তক ঘটনায় আমি হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলেছিলাম। তাই তো ছেলেকে নিয়ে এই দূর দেশে চলে আসতে হলো। আমি কখনো চাইনি, এমনকি ভাবেও নি এতটা বছরে মায়ের সাথে দূরত্বটা এতটা বেড়ে যাবে। কথাগুলো বলতেই জনাব ইসমাইলের চোখ থেকে পানি গড়িয়ে পড়তে লাগলো। মিসেস ফেরদৌসি স্বামীর কাঁধে হাত রেখে পেওড়া দেন, তবুও তিনি একবার চেষ্টা করতে বলেন, আমাদের উচিত এবার ফিরে যাওয়া। ছেলেকে সত্য বলতে হবে, না হলে তার বৈবাহিক জীবনে সমস্যার সম্মুখীন হতে পারে। রেডি হয়ে নাও, আজ রাতেই ফ্লাইটে আমরা দেশে ফিরব। অনেক হয়েছে, মায়ের অভিমান আর সহ্য হচ্ছে না। মিসেস ফেরদৌসি খুশি হলেন খুব। তিনি চটজলদি সার্ভেন্টসকে বেডরুমে আসতে বলেন। আকবর চিন্তিত গলায় বলে, তাহলে তোর কথা হচ্ছে ভাবি তোকে চেনে? হ্যাঁ, অথচ তুই ভাবিকে চিনিস না, এমনকি আগে যে কখনো ভাবির সাথে দেখা হয়েছে তেমন কোনো ধারণাও তোর নেই। হ্যাঁ, কিন্তু কোথাও একটা প্রশ্ন মনে থেকেই যায়। আসলে কি আমি মেয়েটাকে চিনি না? যদি নাই চিনতাম তাহলে কেন মেয়েটাকে প্রথম দেখতেই বিবিজান বলে খুশি অনুভব করেছিলাম? এমন তো নয় যে তখন আমি তাকে ভালোবাসতাম। এই সময় তাবাসসুমকে ছাড়া আমি কিছু বুঝতাম না। আর আজ বিবিজানের জীবনের রহস্য সম্পর্কে জানতে কৌতূহলে মরছি। আরে বেটা, তুই সরাসরি ভাবের মুখ থেকেই জেনে নে। তোর কি মনে হয় আমি চাইলে ওর মুখ থেকে শুনতে পারতাম না? অবশ্যই পারতাম, কিন্তু রাতে বিবিজানের শরীরের কন্ডিশন দেখে আই এম ফুললি শকড। শি ইজ মেন্টালি ডিপ্রেসড। আমাদের সামনে হাসি মুখে দাঁড়ালেও ভেতরে সে চিৎকার করেই কান্না করে। গতরাতে আমি এমনই এক দৃশ্যের সম্মুখীন হয়েছি। বিবিজানের অসুস্থ সময়ে তার অতীত জানতে চাইলে সে ফুললি মেন্টাল পেশেন্ট হয়ে যাবে। তাও যতটুকু জানতে পেরেছি, এতে আমি এতটুকু বুঝতে পারছি আমার সব প্রশ্নের জবাব এক জায়গায় গিয়েই পাবে। আকবর বন্ধুর কথা শুনে ভ্রু কুচকে জিজ্ঞেস করে, কোন জায়গায়? আজরাফ নিজের কেবিনের জানালার নিকট এসে দাঁড়িয়ে যায়। প্যান্টের পকেটে হাত গুটিয়ে বলে, How about taking our first honeymoon tour in Feni? It would be interesting, right? আকবর কথাটা শুনে হাঁ করে তাকায়, পরক্ষণে চিল্লিয়ে বলে, ও ব্রাদার, নট অনলি ইন্টারেস্টিং বাট অলসো মিস্ট্রি উইল বি রিলিভড। বন্ধুর কথায় আজরাফ বুকের উপর হাত গুজে ঠোঁটের মাঝে পাকা হাসি দেয়। জানালার সামনে থেকে সরে কেবিনের থাই গ্লাস দিয়ে কর্মরত এমপ্লয়ার্সের দিকে তাকিয়ে বলে, Yes, mystery will definitely revealed. হঠাৎ কেবিনের নখ পড়ায় আকবর পেছন ফিরে। তাবাসসুম কেবিনের বাহিরে দাঁড়িয়ে আছে। তাকে দেখে বিড়বিড়িয়ে বলে, ডাইনি লেজ যেখান থেকে সেখানেই চলে আসে।
সামনে একটু শব্দ করলো না, বরং আজরাফের দিকে চেয়ে বলল, দোস্ত, তোর প্রাক্তন প্রেমিক এসছে। তাবাসসুমের কথা শুনে চোখ ঘুরিয়ে আকবরের দিকে তেরা দৃষ্টিতে তাকায়। বেচারা হকচকিয়ে গেল। সিংহের গুহায় দাঁড়িয়ে ভুল কথা বলে ফেলল। কিন্তু তাদের চেয়ে বেশি উড়নচণ্ডী হলো স্বয়ং নাজিবা। তাবাসসুম কেবিনে এসে বলে, স্যার আমাকে ডেকেছিলেন? ইয়েস মিস পিএ, আপনি দুটো কাপলের জন্য হানিমুন টিকিট বুক করেন, আমার আর আকবরের নামে। আমরা বউ নিয়ে হানিমুনে যেতে চাই ফেনীতে। সো আপনি আপনার কাজ শেষে টিকিট ইমেল করে দিয়েন। তাবাসসুমের চোখ বড় হয়ে যায়। তারই সামনে আজরাফ তার হানিমুনের কথা বলছে। ব্যাপারটা অসহ্যকর লাগলো তার। সে গলা ঝেড়ে একটুর জন্য আকবরকে স্পেস দেওয়ার জন্য ইঙ্গিত দেয়। আকবর চোখ শুরু করে তাবাসসুমের আপাদমস্তক দেখতে থেকে বেরিয়ে যায়। আকবরকে বের হতে দেখে শান্তির নিঃশ্বাস নেয় সে। কেননা অর্ধেক ঝামেলার নাট্যমূল তো এই আকবরকেই মনে হয় তার। বাকি অর্ধেক হলো ওই মেয়েটা। তাবাসসুম নিজেকে অসহায়ভাবে ফুটিয়ে তুলতে আজরাফের পায়ের উপর পড়ে। নড়ে চড়ে উঠল আজরাফ। পা সরিয়ে পিছিয়ে তাবাসসুমকে ধমকে ওঠে। তার ধমকে কেঁপে উঠল। ঢোক গিলে আবদার করতে লাগলো, জান আমি সরি, এখন তো আমি আর তোমার ভালোবাসা নেই, তাই বলে এত কষ্ট দিও না, আমি সইতে পারবো না। কাল যদি তুমি আমাকে জবের অ্যাপয়েন্টমেন্ট লেটার না পাঠাতে, তাহলে আমার থেকে রাস্তার ভিখারি হয়ে ঘুরতে হতো। তবেই কি তুমি আমাকে কষ্ট দিতে জব দিলে? আমি সহ্য করতে পারছি না আফরু। আফরু শব্দটা তাবাসসুমের মুখে শুনে বিরক্ত বোধ করে। আজরাফ নিশ্চুপ। তার মধ্যে যেন এসব কথার কোনো প্রভাব হলো না। সে নিজের মতো নীরবে ফাইলস চেক করছে। তাবাসসুমের এক একটা বাণী বানোয়াট বলে মনে হচ্ছে তার। সে ফাইলস সাইন করার মাঝে বলল, দেখো তাবাসসুম, এসব বাচ্চামি বাদ দাও। তোমার জবের দরকার ছিল, দিয়েছি। এর চেয়ে বেশি কিছু আমি সহ্য করতে পারবো না। আর রইল, তোমাকে জব দিয়েছি মানবতার খাতিরে। আশা করি যা আদেশ করেছি পালন করবে। তাবাসসুম মনে মনে ফুঁসছে। সে বসা থেকে দাঁড়িয়ে যায়। আজরাফের দিকে তাকিয়ে থেকে বলে, ওকে, আমি টিকিট বুক করে জানাচ্ছি। আজরাফ হাতের ইশারায় কেবিনের বাহিরের দিকে যেতে ইঙ্গিত করে। তাবাসসুম ধূপধাপ পা ফেলে বেরিয়ে যায়। শাকচুন্নিকে বের হতে দেখে মুখ ভেটকিয়ে ভেতরে প্রবেশ করে আকবর। বন্ধুর দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে চেয়ে বলে, এই ডাইনিমের হাবভাব আমার মোটেও পছন্দ না। সারাক্ষণ আমার কচি বন্ধুর সাথে চিপকে থাকতে চায়। বলি, বিয়েতে বেটার সাথে আবার চিপকানোর কি দরকার শুনি? হ্যাঁ, এমনি তো দুজনেই সেকেন্ড হ্যান্ডেড মাল। শেষে কথায় আজরাফ কিউব বলটি উঠিয়ে আকবরের দিকে ছুঁড়ে মারে। এই দেখে চট করে সরে যায় সে। জোরে জোরে শ্বাস ফেলে বলে, কিরে, আজ তো আমার মেরেই ফেলতি। এটা তোর ভালোবাসা আমার প্রতি, তাই না? হ্যাঁ, এই ভালোবাসলে আমাকে? আজ বুঝছি, বন্ধুত্ব বলতে এই যুগে কিচ্ছু নেই, কিচ্ছু নেই, কিচ্ছু নেই। ধুমতা না 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 না, ধুমতা না 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 না। আজরাফ ধীরে ধীরে বসা থেকে উঠে দাঁড়ালো। বন্ধুর নিকটে গিয়ে বুকের উপর হাত গুছল। পাগলের মতো বিহেভ করে বেহুদা টিউন করতে করতে আকস্মিক আজরাফকে এতটা কাছে থেকে দেখে স্ট্যাচুর মতো দাঁড়িয়ে যায় আকবর। বোকার মতো হেসে বলে, আরে দোস্ত, আমি তো মজা করছিলাম। হে হে হে। আজরাফ আকবরকে ছুতে নিলেই দুজনে ধপাস করে পাশে থাকা সোফার পর ছিটকে পড়ে। আজরাফের নিচে আকবর ঠাস করে পড়ায়। বেচারা ব্যাক সাইডে হালকা একটু ব্যথাও পেল। আজরাফ বুঝতে পেরেই উঠে বসে। আকবরের কোমরে চাপড় মেরে বলে, মনে হচ্ছে এই বয়সেই তুই কিডনি হারাবি। সমস্যা নেই, তুই তো আমার দোস্ত। তোর জন্য খাল কেটে কুমির এনে তার কিডনি দিয়ে হলেও তোকে বাঁচাবো। হ্যাঁ, এতে একটাই সমস্যা, যেখানেই যাবি কুমিরের দলবল তোর পিছনে ঘুরবে। এমনি তো কম ফ্লার্টিং করিস না। ভাবিকে দেখলেই তো তোর কলিজা ছ্যাঁত করে ওঠে। তাই ভাবছি তোর কিডনি বেছে আইফোন 15 কিনবো। আজ ফকির বলে এভাবে অফার দিলা বন্ধু? হ্যাঁ হ্যাঁ, মনে থাকবে। একদিন আমার কিডনিকে তুই ভীষণ মিস করবি। এই কিডনি না থাকলে তো পা দিতে পারবো না। তুই না আমার বন্ধু, হ্যাঁ? আমার পা দেওয়ার জন্য হলো আমার কিডনি বিক্রি করবি না, বলে দে দোস্ত। এই বলদ, এত পাদ পাদ করিস কেন? তোর পাদের গন্ধে অফিসেও থাকা যায় না। কোন দিন না আবার তোর পাদের গন্ধে ফ্রাই হয়ে যায়, সেই ভয় লাগতেছে। আরে দোস্ত, শুক্রিয়া কর আমার। আমি পাত দিই বলেই তোর পারফিউমের কোম্পানি এত উঁচু পর্যায়ে গেছে। না হলে তো মামা তুমি ব্যবসা চালাতে পারতে না। কেমন জানিস? পাতের শব্দে পা আছে, পারফিউমের শব্দ পা আছে। তার মানে কি, তুই পাত মার আর পারফিউম মার, একই কথা। যেই লাও সেই কদু। উদাও পারফিউম মেরে লাভ কি? সেই খানা টোসার পর তো পাদি মারবি। হ্যাঁ, বাই দ্য ওয়ে দোস্ত, তুই কখনো পাত দিস নি কেন? হ্যাঁ,
শোন, আজ থেকে পাত দিবি, তোর বউকে পাত দিতে বলবি, যেখানে থাকিস পাত দিবি আর পেট পরিষ্কার করবি। পাত মারা ইজ সো হেলদি ওয়ার্ক, ইউ নো। আজরাফ বন্ধুর কথায় বাঁকা হেসে উঠে দাঁড়ায়। আকবর আজরাফের হাব ভাব দেখে বলে, ছি ছি দোস্ত, আমার মুখে পাত দিস না, ইজ এ ব্যাড ম্যান, ইউ নো। আর আমি তোর ইউনো বের করছি। পাতের ওপর পিএইচডি করেছিস তো? আসলেই একজন মানুষকে দিনে 14 বার পাত দিতে হয়। নে বাঁশ খা। করেই আকবরের মতো নিজে নিজে আজরাফ বন্ধুকে জ্বালাচ্ছে। আকবর নাক চেপে বলে, ছি বন্ধু, আমার মুখে ভূত মেরে আবার পাত মারা কিডনিকে অপমান করলি, হ্যাঁ? এর শোধ আমিও নেব। আকবর সমানতালে দেওয়ার ভান ধরে দুজনের লুঙ্গি ড্যান্সের মতো নাচতে লাগে। কেবিনের ভিতরে দুজনের দৃশ্য দেখে তপ্তা খেয়ে যায় নাজিবা আর কুসুমা। জামাইজান, আপনার পেটে কি গ্যাস হয়েছে? না মানে আপনি আর আকবর ভাই যেমন করে কোমর ঝাঁকাচ্ছিলেন অমন করে তো মানুষের পেটে গ্যাস ছাড়ে। আপনার হলে বলুন, পেটের গ্যাস দূর করতে আমি সাহায্য করব। দিনে 2-3 বার আপনার পেটে বাড়ি মারব, দেখবেন গ্যাস সব ফুরুত করে বেরিয়ে যাবে। নাজিবা ভাবির কথা শুনে ফিক করে হেসে দিলেও আকবর আজরাফ থমথমে মুখে বিবিজানের কথা শুনলেও আকবরের হাসি দেখে রাগান্বিত নজরে তাকায়। চুপ হয়ে যায় আকবর, তবুও নিজেকে সামলাতে না পেরে বলে, দেখিয়েন ভাবি, গ্যাস বের করতে যেয়ে যেন আবার সিলিন্ডার ব্লাস্ট না করে ফেলেন না, হ্যাঁ? বন্ধু আমার আপনার উপর ব্লাস্ট হয়েছে, খেয়াল রাখিয়েন। গ্যাস বের করতে গিয়ে আজরাফ শুনে তেড়ে আসতে নিলে আকবর তার বউকে ধরে অন্য পাশে সরে যায়। ঢোক গিলে নিজের পাগলি বিবিজানকে বুঝ দিতে বলে, বিবিজান চোখ থাকতে অন্ধ হয়ে যাও। আজ সকালে আকবর ছাইপাশ খেয়ে মাথা নষ্ট করে ফেলেছে। তারই ঠিক করতে গিয়ে আমারেও বিগড়ে দিল। বলো দেখান। মনে মনে গাড়ি ছাড়ল আজরাফ। অন্যথায় আকবরও বন্ধুর শেষের কথাটুকু বিপরীত মুখে কুসুমাকে বলে দেয়। অথচ নাজিবা আর কুসুমা ঠিকই তাদের স্বামীর ভণ্ডামি ধরে ফেলেছে। বেচারাদের লজ্জায় মুড়িমুড়ি অবস্থা। নাজিবা আর কুসুমা আর চোখে নিজেদের মাঝে গোপন ইশারা ইঙ্গিত করে নেয়। নাজিবার কণ্ঠে গাম্ভীর্যতা টেনে বলে, আমরা এখন ক্যান্টিনে খেতে যাচ্ছি, হঠাৎ এসে আপনাদের কাজে ব্যাঘাত ঘটিয়ে নিজেদের খারাপ লাগছে, তাই যাই। আল্লাহ হাফেজ। কথা সমাপ্তি টেনে দুজন মেয়ে যেমনি এসেছিল ঠিক তেমনি বেরিয়ে যায়। লিফটে ঢুকে দুজন দুজনের দিকে তাকিয়ে আকস্মিক হাসতে লাগলো। দুজন ব্যাটার মুখই দেখার মতো ছিল। কুসুমা কোনো মতেই নিজের হাসি থামিয়ে বলে, যাই বলো ভাবি, দুজনকে মজা মাস্তি করতে ভালোই মানায়। নাজিবা তবু হেসেই যাচ্ছে। তাকে হাসি থামাতে বলে কুসুমা, কিন্তু সে থামে না, বরং ফোন বের করে একটা ভিডিও কুসুমার চোখের দিকে ধরে। সে দেখে অবাক, নাজিবা লুকিয়ে ফোনে ভিডিও করে ফেলেছে। কুসুমা তার হাত ধরে বলে, ভাবি, আমার হোয়াটসঅ্যাপে দাও তো প্লিজ প্লিজ। এই ভিডিও দেখায় আকবরে মজা বুঝাইবো। বিয়ে করে অন্য মেয়েদের সাথে ফ্লার্টিং করার মজা ছুটিয়ে দেবো একদম। কিন্তু নাজিবা আনমনে পিঠ বিড়িয়ে বলে, জামাইজান, আপনাকে এই ভিডিও ভাইরালের ভয় দেখিয়ে শাকচুন্নিকে মারা খাওয়াবো। খুব শখ না মেয়ের বিয়ে রাখার? তাও শুধু শখই না, মানবতার শরীর জনাবের। আপনার মানবতা আচ্ছা মতো লাফিয়ে বের করব, দেখিয়েন। কুসুমা নাজিবা ভাবিকে চুপ থাকতে দেখে মৃদু চাপড় মারে। সে নড়ে চড়ে বলে, হ্যাঁ, কি হলো? ক্যান্টিনের ফ্লোরে চলে এসেছি, আসো। দুজনে মিলে ক্যান্টিনের ভেতরে ঢুকে পড়ে। কুসুমাকে প্রায় সবাই চিনে। আকবর নিজেই বলেছিল এই তার বউ, সেজন্য তার ক্যান্টিনে আসা না আসা একই। এক্ষেত্রে নাজিবা একেবারেই নতুন, কখনো আজরাফের অফিস ঘুরে দেখেনি। আজ এসেছিল জামাইজানের সাথে বের হওয়ার উদ্দেশ্যে। কেউ দুবেটার পাগলামিপনা দেখে নিজের মত পাল্টে নেয়। ভাবলো কুসুমা ভাবের সাথে আসলেও বিধায় সমস্যা নেই, অফিসটা ঘুরে দেখা যাবে। সেই ভেবে দুজনে প্রথমে খেতে এসেছে। তাদের অ্যাসিস্ট করবে তাবাসসুম। আকবর ইচ্ছাকৃত বন্ধুর অগোচরে অ্যাসিস্টিংয়ে ফাঁসিয়েছে তাকে। তাবাসসুম ক্যান্টিনে বসা ছিল। খাওয়া শেষ করে যাওয়ার আগেই ঘোমটা পরিহিত মেয়েকে দেখে ফেলল। জেনতে তার মোটেও ভুল হয় না যে মেয়েটা আজরাফের সাইকো ওয়াইফ। শয়তানি বুদ্ধি করে ইচ্ছাগত নিজের গলায় পেঁচানো স্কার্ফ দিয়ে মুখ ঢেকে নেয় সে। নাজিবা তো বেখেলি মুগ্ধ চোখে ক্যান্টিনের মধ্যে ডিজাইন দেখছিল। কুসুমা কাউন্টারে যেয়ে অর্ডার করে দেয়। তারা যে টেবিলে
কাছে গিয়ে বসতে যাচ্ছিল। সবার চক্ষুর অগোচরে নাজিবার চেয়ারের মধ্যে সস ছেলে দেয় তাবাসসুম। নাজিবাও সে চেয়ারের উপরে বসে পড়ে, তার খেয়াল নেই সেদিকে। তাবাসসুম বাঁকা এসে মনে মনে বলে, এবার বুঝবি আমার সাথে টক্কর নেওয়ার মজা। কুসুমা কফি শেষ করে নাজিবাকে বলে, ভাবি আপনি হালকা করে ঘোমটা সরিয়ে খান, এখানে কেউ তাকাবে না, কড়া সিকিউরিটি আছে এখানে। তাও ভাবি ভয় হয়। ভয়? এখানে কিসের ভয়? নাজিবা ভুলে যে মুখ ফসকে সত্য বলতে নিচ্ছিল বুঝতে পেরে হকচকে যায়, গলা ছেড়ে বলে, এবার না মানে আমাকে তো চেনো, আমি একটু পর্দাটা মেনটেন করার চেষ্টা করি। কুসুমা বুঝতে পেরে মাথা নাড়ল। তাদের খাওয়া শেষ হতে দেখে তাবাসসুম ফোন বের করে। ফোনের ফোকাস আজরাফের বইয়ের ব্যাকসাইড বরাবর রাখে। তারা উঠে চলে যায়। নাজিবা শাড়ির ব্যাক সাইড লাল রং লেগে আছে, যে তাবাসসুম ভিডিও করে রাখলো। সস হলেও দেখতে লাগছে পিরিয়ডের রক্ত। ক্যান্টিনে এমপ্লয়ার্সের নজরে এলো জিনিসটা। নাজিবার শাড়িতে লাগোয়ার রক্ত খেয়াল করে মিটিমিটি হাসতে থাকে। অনেকেই কানাঘোষা করে বলতে লাগে, মেয়েটার মনে হয় ফার্স্ট টাইম পিরিয়ড হয়েছে। ছি, এসব শাড়িতে লাগিয়ে বেশরমের মতো ঘুরছে কেমনে মেয়েটা? ছি, অফিসের মধ্যে বসও আছেন, তিনি যদি দেখতেন তবে নাক সিটকিয়ে বের করে দিতেন এসব আউল ফাউল মেয়েকে। আরে তার চেয়ে বড় কথা, এই পাগল মেয়েরে নিয়ে কুসুমা ভাবি কি করছেন? মনে হয় আকবর স্যারকে পাগল মেয়েকে সামলাতে কুসুমা ভাবিকে দায়িত্ব দিয়েছে। আশেপাশে কটু কথায় নাজিবার যতটা না খারাপ লাগছে, তার চেয়ে পাগল শব্দটা বেশি উত্তেজিত করছে তাকে। এখনই যদি ড্রাগ না নেয় তবে তার শরীরে পাগলামিপনা জাগ্রত হবে। নিজেকে কোনো মতে সামলানোর চেষ্টা করছে সে, কিন্তু কিছুতেই কিছু পারছে না। কুসুমা এমপ্লয়ার্সের কথা শুনে ভ্রু কুচকে তার পাশে থাকা থাই গ্লাসের দিকে তাকায়। তাকে ঠিকই লাগছে, কিন্তু যখন খেয়াল করে দেখল তখন দেখে নাজিবার শাড়িতে লাল রঙে কিছু লেগে আছে। সে স্তব্ধ হয়ে নাজিবার পেছনের দিকে শাড়ির আঁচল ধরে ফেলে। নাজিবার ধ্যান ফেরে সে কুসুমার স্তব্ধ চেহারা দেখে জিজ্ঞেস করে, কি হলো ভাবি, আপনি আমার পেছনে কি দেখছেন? ভাবি আপনার শাড়িতে এই লাল রং নাকি সস? হ্যাঁ ভাবি, আপনার পেছনের দিকে কেউ সস লাগিয়েছে, দেখুন আয়নার সামনে। নাজিবা থাই গ্লাসের পাশে অ্যাটাচ আয়নার সামনে গিয়ে পরখ করে দেখে, হ্যাঁ, কুসুমা ভাবির কথা সত্য। সে হালকা করে সসের উপরে হাত ছুঁয়ে ভাবনায় পড়ে যায়। পরক্ষণে তার মাথায় আগুন ধরে যায়। কুসুমা নিজের পার্স থেকে টিস্যু বের করে মুছতে নিলে নাজিবা তার হাত ধরে ফেলে। সে বলে, না ভাবি, যে আমার সাথে এই কাজটা করেছে তাকেই এর শোধ দিতে হবে, না হলে আমি শান্তিতে বসতে পারবো না। আপনি আমাকে বলুন, অফিসের কত নম্বর কেবিনে সিসিটিভি ফুটেজ আছে? এই কেবিনের নিচে গ্রাউন্ড ফ্লোরে, আর আমরা আছি 2 নং ফ্লোরে এখন। কথাটি শুনে সে কুসুমার হাত ধরে সোজা লিফটে চলে যায়। অন্যথায় তাদের লিফটের মধ্যে যেতে দেখেও কোনো পরোয়া করে না তাবাসসুম। বরং সে নাজিবার অগোচরে যে ভিডিও করেছে সেটার জন্য একটা ক্যাপশন ভেবে নিজের ক্যাবিনে চলে যায়। সে আজরাফের পিয়ে বলে ক্যাবিনটা পেয়েছে। ক্যাবিনে বসে সে তার মাকে ফোন দেয়। কোনো এক অজানা কারণে তার মা ফোন তুলছে না। সে আজ 2 দিন ধরে তার মাকে ফোনে পাচ্ছে না। যতবারই কল দেয় নট রিচেবল বলছে। বিধায় সে আজরাফের দেওয়া পাস চেকিং করতে ব্যস্ত হয়ে পড়ে। এদিকে নাজিবা সিসিটিভি ফুটেজ চেক করছে। তার পাশেই কুসুমা ভাবি ভয়ার্ত চেহারা নিয়ে দাঁড়িয়ে আছে। নাজিবার পাগলামিপনা যেন প্রকাশ্যে না আসে। মনে মনে তারই প্রার্থনা করছে। নাজিবাকে নিজের মতো ভিডিও রিভাইন্ড করতে দেখে বিরক্ত বোধ করে সিসিটিভির কন্ট্রোলার। তিনি রুড়ো গলায় নাজিবার উদ্দেশ্যে বলে, ম্যাম, আপনি কিন্তু নিয়ম ভঙ্গ করছেন। এখানে অফিসের বসকে ছাড়া আর কাউকে এলাও করা হয় না। আপনি আকবর স্যারের ওয়াইফের সঙ্গে এসেছেন দেখে সম্মানের সহিত বলছি। প্লিজ ম্যাম, আপনি নিজের লিমিটেশনে থাকুন, আমাকে দিন, ব্যাপারটি আমি হ্যান্ডেল করছি। নাজিবার মধ্যে কোনো ভাবান্তর দেখা গেল না, বরং সে তার কাজ করেই যাচ্ছে। তার ষষ্ঠ ইন্দ্রিয় সাক্ষী। ওই সময় তার চোখের আড়ালে কোনো না কোনো অঘটন ঘটেছে। ম্যামের পাত্তা না পেয়ে কন্ট্রোলার রাগে গজগজে নাজিবার হাতে স্পর্শ করে, যা দেখে প্রতিবাদ করতে গিয়েও করল না সে। নিজেকে শক্ত রেখে জ্বলন্ত অগ্নিশিখার চোখে তাকায় নাজিবা। তার অগ্নিশর্মা রূপ দেখে আচমকা হাঁটা ছেড়ে দেয় কন্ট্রোলার। মাথা নিচু করে নেয়।
নাজিবা তার হাতের উপর আপাতত খেয়াল দিল না। ফুটেজে সে সময়ের দৃশ্যটা ভেসে ওঠে। বাজ পাখির মতো ফুটেজের দিকে তাকিয়ে আছে সে। তাবস্সুমের কৃতকর্মে দৃশ্যপট দেখানো হচ্ছে, যা দেখে নাজিবা আর এক মুহূর্ত সিসিটিভি ফুটেজের কেবিনে দাঁড়ালো না। হাত মুষ্টিবদ্ধ করে তৎক্ষণাৎ লিফটের দিকে এগিয়ে যায়। সে এখনও তার পরনের শাড়ি চেঞ্জ করেনি। কুসুমাও তার পেছনে গেল। দাহাব এহসান আজ নিজেকে পরিপাটি করে তার মেয়ে মিসেস হিয়াকে ডাক দেন, কিন্তু সারা শব্দ না পেয়ে তার ছেলের হাসি দেন। তিনি কুটি পড়তে গিয়ে হঠাৎ খেয়াল করলেন গালের একপাশে চামড়া ধসে পড়বের মতো লাগছে। এক প্রকার ঘাবড়ে যান তিনি। তাড়াহুড়া করে আলমারির পেছনের দিকে অ্যাটাচ করা রুমে ঢুকার জন্য দাঁড়িয়ে যান। দরজায় লকার লাগানো। একটাই কোড দিলেন, ব্লাড অ্যাডিকশন। এই টাইপ করতে এই দরজা খুলে যায়। চটজলদি তার টেবিলের কাছে যান। টেবিলের উপর বিভিন্ন রঙের কেমিক্যাল সলিউশন তৈরি করে রাখা, যেন এগুলো তার জন্য রেখেছে কেউ। সময় ব্যয় না করে তৎক্ষণাৎ এক কেমিক্যাল সলিউশনের ভেতরে টিস্যু ডুবিয়ে ভিজিয়ে নেন। পরে টিস্যুটি নিজের মুখে ভালোভাবে লাগিয়ে ছিপছিপে করে নেন। টিস্যুটি ডাস্টে ফেলে টেবিলের ফ্যানের সামনে বসে সুইচ অন করেন। ফ্যানটি চালু হতেই তিনি শান্তি অনুভব করেন। যে গালের চামড়া ধসে পড়ছিল সেই চামড়া পুনরায় লেগে গিয়েছে দেখে শয়তানি হাসি দেন। হাসা থামিয়ে পাশে থাকা মিনি ফ্রিজ থেকে রক্তের প্যাকেট বের করেন। একটা গ্লাসে রক্ত ঢেলে সেই গ্লাসেই চুমুক দিতে লাগলেন। আপন মনে পিড়পিড়িয়ে বলেন, একমাত্র নাজিবার কারণে আমি জমিদারি প্রথার উত্তরাধিকারী হতে পারলাম না। তোর জীবিত অবস্থা আমার জন্য কাল হয়ে আছে। আজও জমিদারি প্রথার ভাগ নিতে গেলে তোর নাম উঠে আসে। তোর একার জীবনের জন্য আমি আটকে আছি। তোকে মুক্ত করতে পারলেই জমিদারি প্রথা পেয়ে যেতাম, কিন্তু তোর এই মৃততাদের খতিয়ান নামার কারণে তোকে বিয়ে না করা অবধি প্রথা হাসিল করতে পারবো না। তোকে একবার পেয়ে বিয়েটা করতে পারলেই আমার হাতের মুঠোয় পুরো আলি ভিলা ঝুঁকে পড়বে। কত বছর ধরে এই প্রথার অপেক্ষায় আছি সেটা শুধু আমিই জানি। তোর কাছ থেকে প্রথা ছিনিয়ে নিতে আমার নিজের শরীরে যে কত ক্ষতি করেছি আমি। কথাটুকু বলে নিজের গালে হাত রাখে দাহাব এহসান। মাথার চুলে হাত বুলিয়ে দেখলেন অর্ধ চুল তার হাতে চলে এসেছে। তার চেয়ে বড় কথা, চুলের অর্ধেকই সাদা, এক দুটোই কালো শুধু। আয়নায় নিজের কষি দেখে অতীতে ডুব দেন। অতীত, এই বুড়ি, তুই তোর উকিল দিয়ে খতিয়ান নামা আমার নামেই কর, না হলে তোর পরিবারকে ধ্বংসস্তূপে পরিণত করে দেব। আপনি এত খারাপ সেটা আগেই বুঝেছিলাম। আফসোস আমার বাবা বোঝেনি, তাই প্রথম স্বামীর মৃত্যুর পর আপনার ফাঁদে পড়ে আমার সাথে বিয়ে দিয়ে দিয়েছিলেন। কিন্তু আমিও শের কাশেমের মেয়ে ফাতেমা শের। আমি বেঁচে থাকতে কখনো আপনার সব পূরণ হবে না। আপনি পাপী, নিকৃষ্ট একজন জানোয়ার। আপনার অন্তিম মুহূর্ত খুব ভয়ানক হবে, মিলিয়ে নিবেন আমার কথা। বুড়ি স্ত্রীর কথায় দাহাব এহসান উচ্চস্বরে হাসতে লাগলো। তার হাতের তাবিজ ছুঁড়ে মেরে ঠস করে চর বসিয়ে দেন স্ত্রীর গালে। স্ত্রীর গাল চেপে ধরে বলেন, এই বুড়ি, বয়স তো কম হলো না তোর? এখন মরলে কেউ সন্দেহও করবে না। ভাববে অসুস্থতায় ভোগাচ্ছিলি, এর রেস ধরেই মারা গেলি। কথার ইতি টেনে জোরে ধাক্কা দেন তিনি। ফাতেমা শেরা ফ্লোরের উপরে পড়ে ব্যথা পেয়ে চিৎকার করে ওঠেন। ঘুমন্ত নাজিবা জেগে উঠল। ভয়ে ঘুমন্ত মাকে চেপে ধরে। জনাব আকবর আলীও জেগে গেলেন। স্ত্রীকে ঘুমন্ত দেখে ডাকলেন না। অক্লান্ত পরিশ্রমের পর রাতে ঘুমিয়েছে তার বউ। বিধায় ভয়ার্ত মেয়ের মাথায় হাত বুলিয়ে ঘুমাতে বলেন তিনি। গায়ের টি শার্ট ঠিক করে রুম থেকে বেরিয়ে যান। মায়ের চিৎকার শুনে দৌড়ে বাবা মার রুমে যান। দাহাব এহসান দরজা খুলে মরা কান্না জড়িয়ে দিলেন। নিজের কোমর ব্যথার ভান ধরে দরজার পাশে দাঁড়িয়ে রইলেন। মাকে বেশিতে পড়ে থাকতে দেখে জনাব আকবর আলী মাকে পাজাকোলা করে বিছানায় উপরে শুইয়ে দেন। কপালে হালকা আঁচ দেখে কিছুটা আন্দাজ করতে পারলেন তিনি, তবু একটু শব্দ করলেন না। মায়ের জ্ঞান ফেরাতে পাশে তিনি পানি ভর্তি মগ থেকে হালকা পানি বের করে মায়ের মুখে ছিটিয়ে দেন। মিসেস ফাতেমার জ্ঞান ফেরাতেই ছেলেকে কাছে দেখে খুশি হন। মুখ খুলতে নিলে পেছন থাকা জানোয়ারকে বড়সড় ফুলদানি নিয়ে দাঁড়িয়ে থাকতে দেখে ভয় পেয়ে গেলেন। শেষ বয়সে এসে ছেলের বংশকে হারাতে চান না তিনি। অতঃপর মিথ্যা ঘটনা বলে ছেলেকে তার রুমে পাঠিয়ে দেন। আকবর আলী রুম থেকে বের হওয়ার পরই ধরাম করে দরজা
লাগিয়ে দেন দাহাব এহসান। বাবার এরূপ আচরণে অবাক হন তিনি। বাবাকে ছোটকাল থেকে দেখে এসেছেন তিনি, কখনো বিরূপ আচরণ করতে দেখেননি। রাত বেশি হওয়ায় মায়ের কপালে ব্যান্ডেজ করে নিজের রুমে চলে গেলেন। অন্যথায় দাহাব এহসান নিজের স্ত্রীর শিরে বসে তার গলার কাছে হাত রেখে মৃদু গলায় বলেন, আহারে বউ আমার, ব্যথা লাগছে কপালে? জানিস তোর প্রথম স্বামীর মৃত্যুর পর তোকে কেন বিয়ে করেছিলাম? যাতে করে তোর রাজমহল আমি পেয়ে যাই। কিন্তু আফসোস, কে জানতো আমার শ্বশুর যে 1 নম্বরের চতুর মানব বের হবে। আমার নামে ব্যবসার খতিয়াননামা লিখে জমিদারি প্রথা তার কন্যার নামে লিখে দিলেন। এতে কি আমিও শ্বশুরের মন জয় করে তোকে বিয়ে করে নিলাম। যদিও জানতাম তুই বিধবা এক ছেলের মা, তবুও আই ডোন্ট কেয়ার। এই বুড়ো বয়সে এসেও আমার লোভ নিয়ন্ত্রণে নেই। কেন? কারণ আমার তোকে সহ্য হয় না। তুই আমাকে ছেলে সন্তান দিস নাই। ছেলে সন্তান তো আগের জামাইরে দিয়ে খেয়ে দিলি জামাইরে। আমার বংশে সব কিছু নিজ ছেলেকে দিতে চেয়েছিলাম, তাও হতে দিলি না। তোর আগের পক্ষের সন্তানকে তো আমি পৃথিবী ছাড়া করবো, দেখে নিস। শুধু সে নয়, তার পরিবারও ধ্বংস হবে। কিন্তু একটা ইন্টারেস্টিং কথা বলবো তোকে। আমাদের নাতনি রাজিবে আছে না, ওকে না আমার মারতে মন চাইছে না। তাহলে কি করা যায় ভাবছি। কথাটুকু বলে দাহাব এহসান নিজের সাদা দাড়িতে হাত বুলাতে লাগলেন। মিসেস ফাতেমার কপালে প্রচণ্ড ব্যথা করছে। তিনি বহু কষ্টে উঠে বসেন। দেয়ালে হেলান দিয়ে তার দ্বিতীয় স্বামীর নিকৃষ্ট মনের বাণী শুনছেন। যবে নাতনির কথা বললেন, পিলে চমকে উঠলেন। স্বামী থেকে চেয়ে আতঙ্কিত গলায় জিজ্ঞেস করেন, মা মানে আমার নাতনিকে দিয়ে কি করবেন আপনি? দেখেন, নাতনি আমার মাত্র 7 বছর বয়সী। আমার ছেলের পরিবারের ক্ষতি করিয়েন না। আমি আমার পক্ষের সম্পত্তি আপনার নামে করে দিব, কিন্তু আমার নাতনির। তাকে চুপ করতে ইশারা করে তিনি হাস্যজল গলায় বলেন, তোকে মেরে ফেলার পর তোর ছেলে আর ছেলের বউকেও মেরে দেব, কিন্তু তোর নাতনিকে নিজের দ্বিতীয় বউ বানিয়ে রক্ষিত করে রাখবো। কি করবো বউ? নাতনি আমার কচি, শরীরে ভরা। ওকে না পেলে জীবনটা বৃথা মনে হবে। জোয়ান বয়সে তোর মতো বিধবারে বিয়ে করে নিজের পায়ে কুড়াল মেরেছিলাম। এর প্রায়শ্চিত্ত তো তোর নাতনিকে বিয়ে করে করব। আমার শখ ছিল অবিবাহিত কসিমে বিয়ে করার। তুই মরার পরেই না করবো। কথার ইতি টেনে হাসতে লাগলেন তিনি। মিসেস ফাতেমা তীক্ষ্ণ কথা বলতে গিয়েও পারলেন না। তার গলা কেমন যেন জ্বালাপোড়া করছে, চোখে ঝাপসা দেখতে পাচ্ছেন। হঠাৎ গলা দিয়ে রক্ত ঝরতে লাগে। দাহাব এহসান রুমের বাইরে গিয়ে মেইন দরজার ছিটকিনি খুলে দিলেন। দরজায় তালা ভেঙে মাটিতে ফেলে রাখলেন। পুনরায় রুমে এসে আয়েসে রকিং চেয়ারে মাথা হেলিয়ে দেন। ফ্লোরের উপরে থেকে বড় সাইজের পাথর হাতে নিলেন। বউ ফাতেমাকে ছটফট করতে দেখে খোশ মনে নিজের কপালে জোরে সোরে আঘাত করে বসেন। ব্যথার চোটে তিনি অজ্ঞান হয়ে যান। বউ কি হয়ে গেল? ঘরের মধ্যে মায়ের খুন হয়ে গেল, বাবাকে আহত করে দিচ্ছে। কে ঢুকেছিল কিছু জানতে পারছি না। নাজিবা তো দাদা দাদি ভক্ত ছিল, অসময়ে মায়ের মৃত্যু মেনে নিতে পারছেও না। মিসেস মেহজাবিন স্বামীর কাঁধে হাত রেখে সান্ত্বনার গলায় বলেন, দেখুন, এসব ভেবে লাভ নেই। আমার বাবার কথাও অমান্য করতে পারছি না। চেয়েছিলাম মায়ের পোস্টমর্টম হোক, কিন্তু বাবা যে মরা কান্না জড়িয়ে দিয়েছেন, এ দেখে আমারই কষ্ট লাগছে। তিনি বারবার কান্নার সুরে তাড়াতাড়ি ওনার স্ত্রীকে কবর দেওয়ার কথা বলছেন, না হলে যে মায়ের রুহু শান্তি পাবে না। এখন যদি লাশের পোস্টমর্টম করা হয়, তবে লাশকে কাটবে, অন্যান্য পরীক্ষা নিরীক্ষা করতে লাশের সাথে বেধড়ক আচরণ করতে পারে। এর জন্য ভয়ও হয়। তাই বলছি, বাদ দিন। মায়ের রুহুর জন্য আমরা কবর দেওয়ার ব্যবস্থা করি। জনাব মোবারক আলী কিছু বলতে নেওয়ার পূর্বেই কাজের ছেলে উচ্চস্বরে চিৎকার শুনতে পান তারা। এতক্ষণ যাবৎ বাড়ির উঠোনে বসে আলাপচারিতায় বসেছিলেন তারা। চিৎকার সরে গিয়ে দেখলেন নাজিবার কোলের উপরে এহসান শরীরে এলি দিয়ে আছেন। দৃশ্যটি বিশ্রী বটে। দাদার শরীরের নিচে ছোট্ট নাজিবার শরীরটা রেহাই পাওয়ার আশায় ছটফট করছে। অন্যথায় এহসান নিজেকে অজ্ঞানের ভান ধরে নাতের শরীরে মৃদু চাপ দিচ্ছে। কাজের ছেলে হঠাৎ কোথা থেকে এসে দেখে ফেলায় অজ্ঞানের নাটক করে শুয়ে রইলেন সেভাবেই। নাজিবা তো ঘুমিয়েছিল। আচমকা এমন কিছু হবে সে ভাবতেও পারেনি। সেও সমান তালে জোর গলায় বলছে,
দাদা উঠুন প্লিজ, কি হয়েছে আপনার? আমি ব্যথা পাচ্ছি। দাদু উঠুন না প্লিজ। ছোট মেয়ের কণ্ঠ শুনেও তিনি নির্জীবভাবে পড়ে রইলেন নাজিবার উপরে। জনাব মোবারক আলী মেয়েকে কষ্টে দেখে আঁতকে উঠলেন। তৎক্ষণাৎ বাবাকে আস্তে ধীরে উঠিয়ে সোফার উপরে শুইয়ে দিলেন। মিসেস মেহজাবিন মেয়েকে উঠে হাত পা শরীরটা মচমচে করতে চাপ দিতে লাগলেন। আর চোখে বাবার দিকে তাকালেন। আরেকবার মেয়ের অসহায় ব্যথাতুর চেহারার দিকে তাকালেন। মনে মনে তিনি খটকা অনুভব করেন।